হ্যালো স্টুডেন্টস, রেডক্স রিয়াকশন চ্যাপ্টারে আমরা অক্সিডেশন নাম্বার কীভাবে বের করতে হয় তার রুলস এবং তার অনেক এক্সাম্পলস অলরেডি আলোচনা করেছিলাম। আজকের ভিডিওতে আমি রেডক্স রিয়াকশন সংক্রান্ত বেশ কিছু টার্মিনোলজিস, বেশ কিছু টার্মস যেগুলো আমাদের জানতে হয় সেইগুলো এবং সেই সংক্রান্ত কিছু প্রশ্নোত্তর আলোচনা করব। নেক্সট ভিডিওতে আমরা কীভাবে ব্যালেন্স করতে হয় রেডক্স রিয়াকশন সেই সংক্রান্ত আলোচনায় যাব। এবার আজকের আলোচনার শুরুতে আমি যেটা করবো সেটা হচ্ছে রিডিউসিং এজেন্ট মানে বিজারক পদার্থ আর অক্সিডাইজিং এজেন্ট মানে জারক পদার্থ, এদের সম্পর্কে কিছু ইনফরমেশন দেবো। তাহলে রিডিউসিং এজেন্ট আমরা কাদের বলি? বিজারক পদার্থ যারা অন্য কাউকে বিজারিত করে। তাহলে আমরা এখানে লিখছি যে এরা কি করে? রিডিউসেস, বিজারিত করে কাকে না? আদার কম্পাউন্ডস। রিডিউসেস আদার কম্পাউন্ডস, অন্য কম্পাউন্ডকে এরা বিজারিত করে। আর অক্সিডাইজিং এজেন্ট ঠিক তার উল্টোটা, এরা হচ্ছে অক্সিডাইজ করে অন্য যে কোনো পদার্থকে। তাহলে অক্সিডাইজেস আদার কম্পাউন্ডস, কম্পাউন্ডসটা পুরোটা লেখা গেল না। আচ্ছা, রিডিউসিং এজেন্টদের আরেকটা নাম হচ্ছে, আরেকটা নামে ওদেরকে ডাকা হয়, সেটা হচ্ছে রিডাকট্যান্ট। রিডাকট্যান্ট, ঠিক আছে? আর অক্সিডাইজিং এজেন্টদের আরেকটা নাম হচ্ছে অক্সিড্যান্ট। তাহলে আমরা রিডিউসিং এজেন্ট বলতে যা বোঝাবো, রিডাকট্যান্ট বলতেও একই জিনিসকেই বোঝাবো, ঠিক আছে? তাহলে যারা অন্যকে রিডিউস করে, বিজারিত করে, সে নিজে জারিত হয়। তাহলে আমরা কি লিখবো? যে ইট গেটস অক্সিডাইজড, অক্সিডাইজড ইটসেলফ, নিজে অক্সিডাইজড হয়। অন্যকে বিজারিত করে, নিজে জারিত হয়, তাই জন্যই হচ্ছে বিজারক পদার্থ। বিজারক মানে যে বিজারণ করবে, অন্যের বিজারণ করবে, আর জারক মানে যে অন্যকে জারিত করবে, ঠিক আছে? এবার এটার পাশাপাশি সেকেন্ড যে ইনফরমেশনটা চলে আসে যে যেহেতু অন্যকে জারিত করছে, তাহলে নিজে কি হবে? বিজারিত হবে। ইট গেটস রিডিউসড ইটসেলফ, ও নিজে রিডিউসড হয়ে যায়। এইবার এখান থেকে আমরা আরও দু চারটে ইনফরমেশন মানে কনসিকুয়েন্টলি পেয়ে যাবো আর কি, মানে আমরা জানি এগুলো অলরেডি, তাও দেখো আমি বললেই তোমরা বুঝতে পারো যে হ্যাঁ এগুলো হবে। যেহেতু ও অন্যকে অন্যকে বিজারিত করছে বিজারক পদার্থ এবং নিজে জারিত হচ্ছে, এবার ও নিজে যখন কেউ জারিত হয়, জারিত হওয়া মানে কি? মানে হচ্ছে তার অক্সিডেশন নাম্বার বেড়ে যাবে, মানে হচ্ছে সে ইলেকট্রন লস করবে, ঠিক আছে? তাহলে আমরা লিখতে পারবো যে যেহেতু ও নিজে জারিত হচ্ছে, তাই অক্সিডেশন নাম্বার অফ রিডিউসিং এজেন্ট ইনক্রিজ করে, ঠিক আছে? আর অ্যাট দ্য সেম টাইম আমরা এটাও লিখতে পারবো যে লুজেস ইলেকট্রনস, ইলেকট্রনকে লস করে, ইলেকট্রন ছেড়ে দেয়। ওদিকে উল্টোটা, যেহেতু ও নিজে রিডিউসড হয়, তার মানে অক্সিডেশন নাম্বার অফ অক্সিডাইজিং এজেন্ট কমে যায়, অক্সিডেশন নাম্বার কমে যায়। অ্যাট দ্য সেম টাইম ইট গেইনস ইলেকট্রনস, ইলেকট্রনও গ্রহণ করে, এক বা একাধিক যাই হোক না কেন। আচ্ছা, ইলেকট্রন গ্রহণ করার প্রসেসটাকে বলা হয় ইলেকট্রোনেশন। ইলেকট্রোনেশন অর্থাৎ যে প্রক্রিয়ায় ইলেকট্রন লস করা হয় সেই প্রক্রিয়াকে ইলেকট্রোনেশন বলে। সুতরাং আমরা বলতে পারি যে অক্সিডাইজিং এজেন্টগুলো কী করে? যেহেতু নিজে বিজারিত হচ্ছে, অর্থাৎ নিজে ইলেকট্রোনেশন প্রক্রিয়ায় সামিল হচ্ছে। আর এ হচ্ছে উল্টোটা, যেহেতু ও ইলেকট্রন লস করছে, ইলেকট্রন লস করা মানে ইলেকট্রোনেশনের অপোজিট প্রসেস, তো সেইটাকে আমরা বলবো ডি ইলেকট্রোনেশন, ঠিক আছে? এই হচ্ছে মোটামুটি অক্সিডাইজিং এবং রিডিউসিং এজেন্ট সংক্রান্ত কনসেপ্ট। এবার এই কনসেপ্ট ব্যবহার করে আমরা কিছু প্রশ্ন উত্তর আলোচনা করব। একটা এক্সাম্পল দেখে নাও আগে, খুব সহজ এক্সাম্পল। Zn প্লাস H2SO4, জিঙ্ক আর সালফিউরিক অ্যাসিডের রিয়াকশন আমরা অনেক ছোটোবেলা থেকে পড়ে আসি, যেখানে আমরা জানি হাইড্রোজেন গ্যাস তৈরি হয়, তো ZnSO4 আর হাইড্রোজেন গ্যাস তৈরি হবে। এবার এখানে জিঙ্কের জারণ সংখ্যা 0 যেহেতু এলিমেন্টাল স্টেট, আর এটা একটা আয়নিক কম্পাউন্ড, সালফেট যেহেতু -2, তাহলে Zn +2, তাহলে জিঙ্ক 0 থেকে হয়ে গেল +2। আর সালফেটে সালফার +6, অক্সিজেন -2, এদিকেও এই সালফেটটুকু, এটাও একটা আয়নিক কম্পাউন্ড, সালফার +6, অক্সিজেন -2, ফলে সালফার বা অক্সিজেন জারণ সংখ্যা পাল্টাচ্ছে না, পাল্টাচ্ছে কার? হাইড্রোজেনের। এখানে +1, এখানে এলিমেন্টাল স্টেট বা ফ্রি স্টেটে 0 হয়ে গেল। যেটা বলতে চাইছি আমি যে আমরা
আইডেন্টিফাই করতে চলেছি কোনটা অক্সিডাইজিং এজেন্ট, কোনটা রিডিউসিং এজেন্ট। তাহলে রিডিউসিং এজেন্ট কে হবে? যে অন্যকে রিডিউস করে এবং নিজে অক্সিডাইজ হয়। তাহলে নিজে অক্সিডাইজ হচ্ছে কি? জেডএন, তাই না? 0 থেকে +2 হয়ে যাচ্ছে। তাহলে আমরা বলবো জেডএন হচ্ছে এখানে অক্সিডাইজড হচ্ছে, তাই রিডিউসিং এজেন্ট হচ্ছে জেডএন। আর অক্সিডাইজিং এজেন্টকে? যে অন্যকে অক্সিডাইজ করবে এবং নিজে রিডিউস হবে। নিজে রিডিউস হচ্ছে কে? আমরা দেখতে পাচ্ছি যে সালফিউরিক অ্যাসিডের মধ্যে হাইড্রোজেন অ্যাটমটা +1 থেকে 0 স্টেটে যাচ্ছে, তার মানে রিডিউস হচ্ছে। আমরা এখানে অক্সিডাইজিং এজেন্ট কিন্তু হাইড্রোজেন লিখবো না, এইখানে আমাদের কিন্তু একটা মিসকনসেপশন চালু আছে। আবার বলছি, সালফিউরিক অ্যাসিড মলিকিউলের মধ্যে যেহেতু হাইড্রোজেন অ্যাটম +1 থেকে 0-তে যাচ্ছে, রিডিউস হচ্ছে, সালফার বা অক্সিজেন এদের জারণ সংখ্যার কোনো পরিবর্তন হচ্ছে না, আমরা এটা ভাবি যে এই হাইড্রোজেনটা হচ্ছে অক্সিডাইজিং এজেন্ট। কিন্তু তা নয়। কোনো একটা কম্পাউন্ডের মধ্যে যদি দেখা যায় যে একটা পরমাণু অনেক সময় একাধিক পরমাণুরও জারণ সংখ্যা পাল্টাতে পারে, এখানে একটা শুধু হাইড্রোজেনের +1 থেকে 0 হচ্ছে, বাকিদের পাল্টাচ্ছে না, আমরা এই টোটাল কম্পাউন্ডটাকে অ্যাজ এ হোল আমরা বলবো যে এইটা একটা অক্সিডাইজিং এজেন্ট। আমরা H2 না লিখে আমরা এখানে লিখবো যে সালফিউরিক অ্যাসিড হচ্ছে এখানে অক্সিডাইজিং এজেন্ট। অর্থাৎ যে কম্পাউন্ডটা রিয়াকশান করছে আর কি, সেই কম্পাউন্ডটার কথা আমরা বলবো। হ্যাঁ, এখানে কোনো কম্পাউন্ড নেই, জিঙ্ক এলিমেন্ট স্টেটে আছে, তাই এলিমেন্টটাই রিডিউসিং এজেন্ট, ঠিক না? আরও একটা এক্সাম্পল দেখাচ্ছি, দেখো। এটি যদি এক্সাম্পল 1 হয়, এক্সাম্পল 2 ধরো পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সঙ্গে ফেরাস সালফেটের রিয়াকশান। খুব কমন রিয়াকশান এগুলো আমাদের খুবই এরপরে অনেকবার আলোচনা হবে, জানতে হবে, তাই আমি এখনই একবার এটা দেখাচ্ছি। এখান থেকে তৈরি হয় K2SO4 MnSO4 ফেরিক সালফেট আর জল। KMnO4 পটাশিয়াম +1 ফিক্সড, অক্সিজেন -2 ফিক্সড, ম্যাঙ্গানিজ +7 থেকে +2-তে পরিণত হয়। আর H2SO4 এর সমস্ত H সালফার অক্সিজেন সবার সেম থাকবে। এখানে আয়রন +2 স্টেটে আছে, এখানে আয়রন +3 স্টেটে চলে গেল। এবার দেখো KMnO4 থেকে তৈরি হচ্ছে ম্যাঙ্গানাস সালফেট। আমরা দেখতে পাচ্ছি যে ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা +7 থেকে কমে +2 হচ্ছে। তা আমরা এটা বলবো না যে ম্যাঙ্গানিজ Mn অ্যাটম এর যেহেতু +7 থেকে +2 হচ্ছে, তাই এ বিজারিত হচ্ছে, সুতরাং এটা অক্সিডাইজিং এজেন্ট। তাহলে আমরা এরকম লিখবো না যে অক্সিডাইজিং এজেন্ট হচ্ছে ম্যাঙ্গানিজ, এটা লিখবো না। ম্যাঙ্গানিজ মানে যে অ্যাটমের অক্সিডেশন নাম্বারটা চেঞ্জ হচ্ছে সেটা কোন মলিকিউলের মধ্যে আছে দেখব, সেটা হচ্ছে আমাদের অক্সিডাইজিং এজেন্ট। তাহলে অক্সিডাইজিং এজেন্ট এখানে KMnO4। আর রিডিউসিং এজেন্ট মানে যে অন্যকে রিডিউস করবে, নিজে জারিত হবে, নিজে অক্সিডাইজ হবে। তাহলে আমরা দেখছি যে ফেরাস থেকে ফেরিক হচ্ছে, +2 থেকে +3 হচ্ছে, তাহলে অক্সিডাইজ হয়ে গেল। তাহলে Fe অ্যাটম না, অ্যাজ এ হোল ফেরাস সালফেট হচ্ছে রিডিউসিং এজেন্ট। তাহলে রিডিউসিং এজেন্ট হচ্ছে FeSO4। আমাদের এইভাবে রিডিউসিং এবং অক্সিডাইজিং এজেন্ট আইডেন্টিফাই করতে হবে। যেটা আমি বললাম যে কিছু কোয়েশ্চেন আমরা আলোচনা করবো, তার মধ্যে এগুলোও থাকবে। তাই সেইটা করার আগে আমরা দুটো দেখিয়ে দিলাম। এইটা করে আমাদের কী করতে হবে, এইটা জানার, এই দুটো এক্সাম্পল জানার পরে আমরা একটা নোট লিখবো ছোটো করে, ঠিক আছে? সেই নোটটা আমি এখানে বলছি, মুখে বলছি, তোমরা লিখে নেবে। অনেক সময় কি হয় আমাদের এরকম একটা রিয়াকশান দেওয়া থাকে যে কোনটা অক্সিডাইজিং এজেন্ট কোনটা রিডিউসিং এজেন্ট তোমরা চিহ্নিত করো। অনেকেই আমরা না জেনে কি করে ফেলি, আমরা প্রোডাক্ট সাইডে, এই যে অ্যারো সাইনের ডান দিকে প্রোডাক্ট থাকবে, অ্যারো সাইনের ডান দিকে প্রোডাক্ট থাকবে, প্রোডাক্ট সাইডের কোনো একটা সাবস্টেন্সকে আমরা অক্সিডাইজিং বা রিডিউসিং এজেন্টের মধ্যে নিয়ে চলে আসি। মাথায় রাখবে, কখনো এনি রিয়াকশান, যে কোনো রিয়াকশানে অক্সিডাইজিং এবং রিডিউসিং এজেন্ট সবসময় থাকবে অ্যারোসাইনের বাঁ দিকে, মানে রিঅ্যাক্ট্যান্ট পার্টে। প্রোডাক্ট পার্টে কখনোই থাকবে না। প্রোডাক্ট তো তৈরি হচ্ছে। রিডিউসিং বা অক্সিডাইজিং এজেন্ট মানে হচ্ছে যে জারিত হচ্ছে বা যে বিজারিত হচ্ছে। তাহলে জারণ বা বিজারণ তো তাদেরই হবে যারা বিক্রিয়ায় অংশগ্রহণ করছে, অর্থাৎ রিঅ্যাক্ট্যান্টদের, বিক্রিয়কদের। কখনোই প্রোডাক্টগুলো অক্সিডাইজিং বা রিডিউসিং এজেন্ট হিসাবে কাজ করে না। এইটা আমাদের অনেক সময় গণ্ডগোল হয়। তাহলে আমরা লিখব 1 নম্বর যে অক্সিডাইজিং এজেন্ট or reducing agent are always
রিঅ্যাক্ট্যান্টস প্রোডাক্টস কখনো নয়। যদি চিহ্নিত করতে বলে অক্সিডাইজিং কোনটা, রিডিউসিং এজেন্ট কোনটা, সে আনসার সবসময় ইকুয়েশনের বাঁ দিক থেকে আসবে, ডান দিক থেকে আসবে না। এক। দু নম্বর আর নতুন করে কিছু বলার নেই, ওইটাই যে অক্সিডাইজিং বা রিডিউসিং এজেন্টটা কোনো একটা মলিকিউল আমরা দেখতে পাচ্ছি, সেই মলিকিউলটা অ্যাজ এ হোল অক্সিডাইজিং বা রিডিউসিং এজেন্ট হবে। তার আন্ডারে যে পার্টিকুলার এলিমেন্টটার অক্সিডেশন নাম্বার চেঞ্জ হচ্ছে শুধুমাত্র সেইটা অক্সিডাইজিং এজেন্ট বা রিডিউসিং এজেন্ট তা নয়। ঠিক আছে, তাহলে আমরা বলবো যে রিঅ্যাক্ট্যান্ট মলিকিউল অ্যাজ এ হোল is to be considered as oxidizing agent or reducing agent. Reducing or oxidizing agent হিসাবে রিঅ্যাক্ট্যান্ট মলিকিউলটাকে ভাবতে হবে, শুধুমাত্র তার আন্ডারে ওই অ্যাটমটাকে ভাবলে হবে না। তাহলে এবার ডিটারমাইন অক্সিডাইজিং এজেন্ট অ্যান্ড রিডিউসিং এজেন্ট ইন দ্য ফলোয়িংস। তাহলে আমরা কীভাবে চিনব? আমরা দেখব যে কে জারিত বা বিজারিত হচ্ছে সেটা। H2S এ সালফার -2 স্টেটে আছে, এখানে সালফার হয়ে গেল 0 স্টেটে। তার মানে সালফারের -2 থেকে 0 মানে অক্সিডেশন নাম্বার বেড়ে গেল, তার মানে জারণ হলো। তার মানে আমরা বলবো যে এই পুরোটা অ্যাজ এ হোল, এই যেহেতু নিজে অক্সিডাইজড হচ্ছে, সুতরাং এ অন্যকে রিডিউস করছে, রিডিউসিং এজেন্ট। অন্যকে মানে কাকে? HNO3 কে। HNO3-তে নাইট্রোজেন +5, এখানে নাইট্রোজেন +2, -2 অক্সিজেন, নাইট্রোজেন +2। তাহলে এ রিডিউসিং এজেন্ট H2S HNO3-কে রিডিউস করে NO তৈরি করছে। আর HNO3 যেহেতু এখানে নাইট্রোজেন +5 থেকে +2 হয়ে গেল, তাই অ্যাজ এ হোল HNO3 মলিকিউলটা অক্সিডাইজিং এজেন্ট, কারণ এ নিজে রিডিউসড হলো আর এ নিজে H2S-কে সালফারে অক্সিডাইজ করলো। আমরা কখনোই বলবো না যে এখানে সালফার রিডিউসিং এজেন্ট, এখানে নাইট্রোজেন রিডিউসিং অক্সিডাইজিং এজেন্ট, এসব বললে ভুল হবে। ঠিক আছে, পুরো কম্পাউন্ডটাকে অ্যাজ এ হোল বিচার করতে হবে। H2O2-তে পারক্সাইডে অক্সিজেন -1 থাকে, এখানে অক্সিজেন -2, KI-তে আয়োডিন -1, এখানে আয়োডিন 0। তাহলে -1 থেকে 0 হয়ে গেল না, অক্সিজেন নাম্বার বেড়ে গেল, তার মানে নিজে অক্সিডাইজড হলো, তার মানে এ অ্যাকচুয়ালি রিডিউসিং এজেন্ট, সুতরাং অবভিয়াসলি এটা অক্সিডাইজিং এজেন্ট। দুজন যেহেতু আছে, তো একজন রিডিউসিং হলে অন্যজন অক্সিডাইজিং এখানে হবেই। সবসময় আবার এরকম হবে না যে একজন রিডিউসিং হলে অন্যজন অক্সিডাইজড হবে, সে নিজেও অক্সিডাইজিং অ্যাজ ওয়েল অ্যাজ রিডিউসিং হতে পারে। সেই সমস্ত এক্সাম্পল আমরা পরে আসবো, আপাতত নর্মাল যে এক্সাম্পলগুলো সেগুলো আমরা দেখছি। তাহলে এখানে ম্যাঙ্গানিজ +7 স্টেটে আছে, এখানে ম্যাঙ্গানিজ এটা যদি -2 হয় তাহলে ম্যাঙ্গানিজ +2। তাহলে আবারও KMnO4-এ ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা যেহেতু কমে গেল মানে বিজারণ হলো, সুতরাং এ নিজে অক্সিডাইজিং এজেন্ট এবং KMnO4 হচ্ছে অক্সিডাইজিং এজেন্ট, নট Mn অনলি। H2C2O4-এর নাম হচ্ছে অক্সালিক অ্যাসিড। অক্সালিক অ্যাসিডে কার্বন +3 স্টেটে থাকে, এখানে কার্বন +4 স্টেটে আছে। তাহলে যেহেতু অক্সিডেশন নাম্বার যেহেতু বেড়ে গেল কার্বনের, সুতরাং এখানে অক্সালিক অ্যাসিড হচ্ছে একটা রিডিউসিং এজেন্ট, যে কিনা নিজে অক্সিডাইজড হলো এবং KMnO4-কে MnO-তে রিডিউস করলো। K2Cr2O7-এ +6 স্টেটে থাকে ক্রোমিয়াম +6, এখানে ক্রোমিয়াম +3, রিডিউসড হয়ে গেল মানে এটা অক্সিডাইজিং এজেন্ট। আর HBr-এ হাইড্রোজেন +1, ব্রোমিন -1, আর এখানে ব্রোমিন 0। তাহলে ব্রোমিন যেহেতু -1 থেকে 0 হলো, অক্সিডেশন নাম্বার বেড়ে গেল, অক্সিডাইজড হলো, তাই এ হচ্ছে রিডিউসিং এজেন্ট। ঠিক আছে, NaOH + HCl অ্যাসিড বেস রিয়াকশান, নিউট্রালাইজেশন রিয়াকশান। এখানে যদি আমরা ক্যালকুলেট করি, মানে দেখি যে কার কত চার্জ, তাহলে দেখবো কারুর কিছু চেঞ্জ হলো না অক্সিডেশন নাম্বারে। দেখো আয়নিক কম্পাউন্ড এগুলো, তাহলে সোডিয়াম +1, হাইড্রোজেন +1, অক্সিজেন -2, এখানে হাইড্রোজেন +1, ক্লোরিন -1, এখানেও +1 -1 +1 -2, অর্থাৎ কোনো অ্যাটমের বা কোনো এলিমেন্টেরই অক্সিডেশন নাম্বারের কোনো চেঞ্জেস হলো না। হাইড্রোজেন এদিকেও +1, ওদিকেও +1, অক্সিজেন এদিকেও -2, ওদিকেও -2, ক্লোরিন এদিকেও -1, ওদিকেও -1, সুতরাং কারোরই যেহেতু অক্সিডেশন নাম্বারের পরিবর্তন হলো না, সুতরাং এটা আমরা বলবো যে এটা রেডক্স রিয়াকশানই নয়,
সুতরাং এখানে অক্সিডাইজিং এজেন্ট বা রিডিউসিং এজেন্ট কেউ নেই। অক্সিডাইজিং বা রিডিউসিং এজেন্ট তখনই থাকবে যখন রিয়াকশানটা হবে রেডক্স রিয়াকশান, ঠিক আছে? রেডক্স রিয়াকশান কাকে বলে বা রেডক্স কথাটার মানে কি সেটা আমি বোধহয় তোমাদেরকে বলিনি কখনো আগের দুটো ক্লাসে। এখন রেডক্স মানে হচ্ছে রেড আর অক্স, এই দুটোর একসঙ্গে দুটোকে রেডক্স বলা হয়, ঠিক আছে? এটা মানে হচ্ছে রিডাকশানের আরইডিটা নেওয়া হয়েছে, আর এটা মানে হচ্ছে অক্সিডেশন। আমরা যাকে বাংলায় বলি জারণ বিজারণ বিক্রিয়া, সেটাকেই ইংরেজিতে রেডক্স রিয়াকশান বলা হয়। এখন রেডক্স মানে তো সেখানে জারণ বা বিজারণ হতে হবে, এখানে কারোরই অক্সিডেশন আবার চেঞ্জ হচ্ছে না, সুতরাং এটা জারণ বিজারণ বিক্রিয়াই নয়, সুতরাং এখানে কোনো রিডিউসিং বা অক্সিডাইজিং এজেন্টের কোনো ব্যাপার নেই। তাহলে নিউট্রালাইজেশন রিয়াকশান এবং পরের যে রিয়াকশানটা 6 নম্বর, এখানে দেখো দুটো কম্পাউন্ড বা এলিমেন্ট বা কম্পাউন্ড রিয়াকশান করে একটা কমপ্লেক্স আয়ন তৈরি করছে। আমরা আগে বলেছিলাম কমপ্লেক্স আয়ন কী করে বুঝবো, এরকম থার্ড ব্র্যাকেটের মধ্যে কিছু একটা থাকবে। তো কমপ্লেক্স যখন তৈরি হচ্ছে, কোনো একটা নর্মাল কম্পাউন্ডের রিয়াকশানে যখন কমপ্লেক্স তৈরি হয়, আমরা সেই রিয়াকশানকে কমপ্লেক্স ফর্মেশন রিয়াকশান বলি। কমপ্লেক্স ফর্মেশন রিয়াকশানটাও নিউট্রালাইজেশন বা অ্যাসিড বেস রিয়াকশানের মতন, যেখানে কারুরই অক্সিডেশন নাম্বারে কোনো চেঞ্জ হয় না, ঠিক আছে? অর্থাৎ আমরা বলবো যে এই দুটো রিয়াকশান যে এগুলো নট রেডক্স রিয়াকশান, এগুলো রেডক্স রিয়াকশান নয়। যেহেতু রেডক্স রিয়াকশান নয়, সুতরাং এখানে কোনো অক্সিডাইজিং বা রিডিউসিং এজেন্ট থাকবে না। আচ্ছা, রিডিউসিং আর অক্সিডাইজিং এজেন্ট নিয়ে যেহেতু কথা হচ্ছে, তাহলে আলোচনাটাকে আরেকটু এক্সটেন্ড করতে হবে। দেখো, অক্সিডেশন নাম্বার, আমরা অক্সিডেশন নাম্বারের একটা রেঞ্জ পড়েছিলাম পি ব্লক এলিমেন্টদের ক্ষেত্রে, একটা সার্টেন ম্যাক্সিমাম থেকে সার্টেন মিনিমাম G-8 পর্যন্ত, এরকম একটা আমরা বলছিলাম যে মিনিমাম ওই রেঞ্জে থাকবে, আর ম্যাক্সিমাম হচ্ছে যতগুলো নাম্বার অফ ইলেকট্রন আউটার মোস্ট শেলে প্রেজেন্ট ততগুলো। একটা এক্সাম্পল বলি, ধরো সালফারের ম্যাক্সিমাম হচ্ছে +6, আর সালফারের মিনিমাম হচ্ছে -8 করলে 6 - 8 করলে -2। তাহলে সালফারের ম্যাক্সিমাম অক্সিডেশন নাম্বার হবে +6, মিনিমাম হবে -2। এর মাঝে অনেক কিছু থাকতে পারে। +6 স্টেটে থাকবে ধরো সালফিউরিক অ্যাসিড, সালফার ট্রাইঅক্সাইড, ঠিক আছে, মার্শালস অ্যাসিড এটসেট্রা। -2 স্টেটে H2S, ঠিক আছে, হাইড্রোজেন সালফাইড। মাঝামাঝি স্টেটে অনেক কিছুই থাকতে পারে। ধরা যাক আমি দুটো এক্সাম্পল নিচ্ছি, একটা হচ্ছে SO2তে কোন স্টেট আছে সালফার +4, আর সালফার ইটসেলফ S8 ধরো, এখানে সালফার আছে কোন স্টেটে আছে 0। এবার আমাদের ফোকাস হচ্ছে এই যে ম্যাক্সিমাম যে অক্সিডেশন নাম্বার সেটা এবং মিনিমাম যে অক্সিডেশন নাম্বার সেটা। দেখো, +4 স্টেটে ধরো আছে SO2তে সালফার, +4 স্টেটে আছে। এখন এই অবস্থায় সালফারের অক্সিডেশন নাম্বার বাড়তেও পারে কোনো রিয়াকশানের মাধ্যমে, আবার কমতেও পারে। কমে +4 থেকে 0 হতে পারে, কমে গিয়ে +4 থেকে -2 হতে পারে। যখন সালফারের অক্সিডেশন নাম্বার বেড়ে যাচ্ছে, অর্থাৎ সালফার নিজে অক্সিডাইজড হচ্ছে, তখন এই পার্টিকুলার সাবস্টেন্সটা যেহেতু নিজে অক্সিডাইজড হচ্ছে, তাহলে অন্যকে রিডিউস করবে, সুতরাং ও তখন রিডিউসিং এজেন্ট হিসেবে কাজ করছে। তাহলে SO2 আমি বলতে পারি এরকম যে SO2 যদি এনিহাউ ধরো SO3তে পরিণত হলো অক্সিজেনের সঙ্গে রিয়াকশন করে, তাহলে +4 থেকে +6 হয়ে গেল। এই অবস্থায় আমরা বলবো যে SO2 হচ্ছে একটা রিডিউসিং এজেন্ট, কারণ ও নিজে অক্সিডাইজড হলো, অন্যকে রিডিউস করবে। আবার যদি SO2 থেকে কোনোভাবে সালফার তৈরি হয় বা কোনোভাবে H2S তৈরি হয়, তো +4 থেকে কমে যাচ্ছে, 0 হচ্ছে বা -2 হচ্ছে, তখন যেহেতু SO2-র রিডাকশান হচ্ছে, তখন SO2 ইজ অ্যাক্টিং অ্যাজ অ্যান অক্সিডাইজিং এজেন্ট। এই একই কথা SO2-র ক্ষেত্রে যেমন প্রযোজ্য, একই কথা সালফারের ক্ষেত্রেও প্রযোজ্য। অর্থাৎ আমি যেটা বলতে চাইছি যে যদি কোনো একটা এলিমেন্ট তার ম্যাক্সিমাম বা মিনিমাম যে অক্সিডেশন নাম্বার, তার ভেতরের কোনো অক্সিডেশন নাম্বার এই অবস্থা যদি সে প্রেজেন্ট থাকে মধ্যবর্তী কোনো একটা অক্সিডেশন স্টেটে, সেই অবস্থা থেকে সে তার অক্সিজেন স্টেট বাড়িয়েও নিয়ে ম্যাক্সিমাম জায়গায় যেতে পারে, কমিয়ে নিয়ে মিনিমাম জায়গাতেও আসতে পারে। সুতরাং ইট ক্যান অ্যাক্ট বোথ অ্যাজ অক্সিডাইজিং অ্যাজ ওয়েল অ্যাজ রিডিউসিং এজেন্ট। কিন্তু যে একদম এক্সট্রিম টপে বা এক্সট্রিম বটমে আছে, তারা কি করতে পারবে? +6 থেকে নিশ্চয়ই আরও বেশি সালফার অক্সিডেশন নাম্বার হবে না, কেবলমাত্র কমতে পারবে। কেবলমাত্র যদি +6 থেকে কমে যায়, মানে রিডিউস হয়,
নিজে যদি রিডিউস হয় তাহলে অন্যকে কী করবে, অক্সিডাইজ করবে। সুতরাং +6 স্টেটে থাকা সমস্ত কম্পাউন্ডস তারা কেবলমাত্র অক্সিডাইজিং এজেন্ট হিসেবে কাজ করতে পারবে, অনলি অ্যাজ অক্সিডাইজিং এজেন্ট। কেন? কারণ তাদের অক্সিডেশন নাম্বার কেবলমাত্র কমতে পারে, তারা কেবলমাত্র রিডিউস হতে পারে। তো যারা নিজেরা রিডিউস হয় তারা অন্যকে অক্সিডাইজ করে, সুতরাং অক্সিডাইজিং এজেন্ট। একই রকমভাবে বলা যায় যে H2S যেহেতু ও একদম মিনিমাম স্টেটে আছে, মিনিমাম অক্সিডেশন স্টেটে আছে, ও কেবলমাত্র তার অক্সিজেন স্টেট বাড়াতে পারবে, -2 থেকে নিচে নামতে পারবে না, -3 -4 হবে না, -2 থেকে বাড়তে পারবে। তাহলে যখনই ওর অক্সিডেশন নাম্বার -2 থেকে বেড়ে কিছু একটা হচ্ছে, বেড়ে 0 হচ্ছে, +4 হচ্ছে, +6 হচ্ছে, এনিথিং, তখন তার অক্সিডেশন হচ্ছে। আর নিজে যখনই সে অক্সিডাইজড হবে তখন অন্যকে কী করবে, রিডিউস করবে। সুতরাং H2S ক্যান অ্যাক্ট অনলি অ্যাজ রিডিউসিং এজেন্ট, অনলি রিডিউসিং এজেন্ট। আর যারা মধ্যবর্তী অবস্থায় থাকে তারা তাদের অক্সিডেশন নাম্বার বাড়াতেও পারে, কমাতেও পারে, তাই তারা অক্সিডাইজিং এজেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ রিডিউসিং এজেন্ট দুটোই হিসেবে কাজ করতে পারে। ঠিক আছে, তাহলে এইটাই হচ্ছে আমাদের এই একটা ছোটো কনসেপ্ট যেটা আমাদের বিভিন্ন সময় পরবর্তীকালে কাজে লাগবে। আমরা একটা ছোটো কোয়েশ্চেনও করবো এরপর, তার আগে এটা লিখে রাখি যে দেখো অক্সিডেশন নাম্বার আমি বলতে পারি যে দেখো ধরো মিনিমাম অক্সিডেশন নাম্বার যখন মিনিমাম হবে, আর অক্সিডেশন নাম্বার যখন ম্যাক্সিমাম হবে, আর অক্সিডেশন নাম্বার যখন ইন্টারমিডিয়েট হবে, মানে মধ্যবর্তী কোনো কিছু একটা হবে, সেই তিনটে সময়ে 3 রকমের আমরা বিহেভিয়ার পাবো ওই পার্টিকুলার কম্পাউন্ডটা থেকে। যখন মিনিমাম তখন সে কেবলমাত্র রিডিউসিং এজেন্ট হিসেবে কাজ করছে, যখন ম্যাক্সিমাম তখন সে কেবলমাত্র অক্সিডাইজিং এজেন্ট হিসেবে কাজ করছে, আর যখন তার অক্সিডেশন স্টেট মাঝামাঝি কোনো একটা জায়গায় আছে তখন ইট ক্যান অ্যাক্ট বোথ অ্যাজ রিডিউসিং এজেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ অক্সিডাইজিং এজেন্ট। ঠিক আছে, তো এই জিনিসটা আমাদেরকে জেনে রাখতে হবে। কিছু কোয়েশ্চেন্স এরকম আসে পরীক্ষায় যে ধরো HNO3, ঠিক আছে, বা এই H2SO4 বা HClO4, এরা কেবলমাত্রই অক্সিডাইজিং এজেন্ট হিসেবে কাজ করতে পারে, রিডিউসিং হিসেবে কাজ করতে পারে না। কেন? তাহলে আনসার সিম্পল, যেহেতু এদের রেসপেক্টিভ যে নাইট্রোজেন তার হাইয়েস্ট হচ্ছে +5, এর +6, এর +7, এই সমস্ত স্টেটগুলোতে এরা আছে, মানে ম্যাক্সিমাম অক্সিডেশন নাম্বারে আছে। সুতরাং এরা কী করবে, এরা শুধুমাত্রই তাদের অক্সিডেশন নাম্বার কমাতে পারবে বাই কেমিক্যাল রিয়াকশান। কমাতে পারলো মানে খালি এরা রিডিউস হতে পারবে, সুতরাং দে ক্যান অ্যাক্ট অনলি অ্যাজ অক্সিডাইজিং এজেন্ট। ঠিক আছে, আবার এরকম কোয়েশ্চেন আছে যে H2O2 এটা অক্সিডাইজিং এবং রিডিউসিং এজেন্ট দুরকমভাবেই কাজ করতে পারে, কেন? এইরকম থিওরিটিক্যাল কোয়েশ্চেন কিন্তু বোর্ডের পরীক্ষাতে আসতেই পারে। কেন যখন কোয়েশ্চেন হবে তখন আনসার হবে যে H2O2-তে অক্সিজেন -1 স্টেটে আছে, যদি H2O2 কোনোভাবে রিয়াকশান করে জলে পরিণত হয়, H2O-তে পরিণত হয়, তাহলে সেখানে অক্সিজেন -2-তে চলে যাবে। তাহলে যেহেতু -1 থেকে -2 হলো, রিডাকশান হলো, তাহলে ও অন্যকে অক্সিডাইজ করবে। সুতরাং এই অবস্থায় H2O2 একটা অক্সিডাইজিং এজেন্ট হিসেবে কাজ করবে। তাহলে যখন অক্সিডাইজিং এজেন্ট হিসেবে কাজ করে তখন ওখান থেকে তৈরি হয় জল। আবার এখান থেকে যদি কোনো কারণে অক্সিজেন তৈরি হয়, O2 তৈরি হয়, তাহলে -1 থেকে চলে যাবে 0 স্টেটে, নিজের অক্সিডেশন হচ্ছে, সুতরাং অন্যকে রিডিউস করবে, অর্থাৎ সেই সময় সে রিডিউসিং এজেন্ট হিসেবে কাজ করছে। তাহলে H2O2 যখন নিজে রিডিউসিং এজেন্ট তখন সে নিজে কনভার্ট হবে কোথায়, অক্সিজেনে। আর H2O2 যখন অক্সিডাইজিং এজেন্ট তখন সে নিজে কনভার্ট হবে কিসে, H2O মলিকিউলে। তাহলে কিছু কম্পাউন্ড থাকবে যাদের মধ্যে কোনো একটা এলিমেন্ট একটা মধ্যবর্তী অক্সিডেশন স্টেটে আছে, তখন সে কিন্তু অক্সিডাইজিং রিডিউসিং দুটো হিসেবেই কাজ করতে পারবে। কিন্তু যদি এক্সট্রিম মিনিমামে থাকে আর যদি ম্যাক্সিমামে থাকে তাহলে কিন্তু একটা অপশান কিন্তু বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, কপি করো। যা আইডেন্টিফাই হোয়েদার দ্য ফলোয়িংস ক্যান অ্যাক্ট অ্যাজ অক্সিডাইজিং এজেন্ট, রিডিউসিং এজেন্ট অর বোথ। এরা কোনটা কী হিসাবে কাজ করে সেটা আইডেন্টিফাই করতে হবে। আইডেন্টিফাই করার একটাই উপায়, সেটা হচ্ছে এদের মধ্যে যে পার্টিকুলার অ্যাটমটার অক্সিডেশন নাম্বার চেঞ্জ হয় জেনারেলি, সেটা কোন স্টেটে আছে সেটা দেখতে হবে আমাদেরকে। তাহলে SO4 সালফার হচ্ছে +6 স্টেটে আছে, +6 মানে ওর হাইয়েস্ট স্টেট। হাইয়েস্ট যদি হয়, ম্যাক্সিমাম যদি হয়, তাহলে ও কেবলমাত্র অক্সিডাইজিং এজেন্ট হিসেবে কাজ করতে পারে। রাইট। ক্লোরেট, দেখো ক্লোরেট কত হবে, অক্সিজেন হচ্ছে -2 করে 3টে 6টা, তাহলে x - 6 = -1, x - 6 = -1 মানে +5 হয়ে গেল ক্লোরিন। ক্লোরিনের ম্যাক্সিমাম কত স্টেট, +7 থেকে -1 হচ্ছে ক্লোরিনের রেঞ্জ,
তাই তো? ক্লোরিন বা যে কোনো হ্যালোজেনের রেঞ্জ হচ্ছে +7 to -1। তো দেখো ক্লোরিন এখানে এটা +5 আছে, এইটা এইখানে +7 স্টেটে আছে, আর এইখানে Cl- মানে কত -1 স্টেটে আছে। তাহলে এই যে +7 থেকে -1 বলছি, তাহলে এইটা হয়ে গেল ম্যাক্সিমাম স্টেট, সুতরাং এখানে কেবলমাত্র অক্সিডাইজিং এজেন্ট হিসেবে কাজ করবে। এটা মিনিমাম স্টেট, তাই এখানে কেবলমাত্র রিডিউসিং এজেন্ট হিসেবে কাজ করবে। আর এখানে মধ্যবর্তী অবস্থায় আছে, তাই এটায় বোথ ইট ক্যান অ্যাক্ট অ্যাজ বোথ অক্সিডাইজিং অ্যাজ ওয়েল অ্যাজ রিডিউসিং। মানে ক্লোরেট থেকে ওর পার ক্লোরেটেও যেতে পারবে, ক্লোরেট থেকে ক্লোরাইডেও যেতে পারবে, ক্লোরিন অ্যাটম যেটা 0 স্টেটে থাকে বা ক্লোরিন মলিকিউল সেখানেও যেতে পারবে। সুতরাং এটা বোথ দুটোই হিসেবে কাজ করতে পারবে। আচ্ছা, ম্যাঙ্গানিজের ম্যাক্সিমাম স্টেট +7, তো +7 স্টেটই এখানে আছে, সুতরাং এটা আবারও কেবলমাত্রই হচ্ছে অক্সিডাইজিং এজেন্ট। K2MnO4 এখানে দেখো যদি হিসাব করো তাহলে এখানে +1 মানে এখানে একটা কমে যাবে আর কি, এটা +6 স্টেটে আছে, ঠিক আছে। +2 এটা -2 × 4 -8, -8 আর +2 মানে -6, তাহলে এটা +6। তাহলে +6 থেকে বেড়ে গিয়ে +7 হতে পারে, +6 থেকে কমে গিয়ে ম্যাঙ্গানিজ MnO2 হতে পারে +4, Mn2+ হতে পারে। তো এটা বোথ দুটো হিসাবেই কাজ করতে পারে। K2Cr2O7 এ ক্রোমিয়াম ম্যাক্সিমাম হচ্ছে +6 ওর অক্সিজেন নাম্বার, ম্যাক্সিমাম সেটে থাকে, সুতরাং কেবলমাত্রই অক্সিডাইজিং এজেন্ট হিসেবে কাজ করে। কার্বন ডাইঅক্সাইডে কার্বনের +4 এবং কার্বনের ম্যাক্সিমাম হচ্ছে +4, তো ম্যাক্সিমাম সেটে আছে, সুতরাং আবারও কেবলমাত্র অক্সিডাইজিং এজেন্ট হিসেবে কাজ করবে। এইভাবে আমাদেরকে চিনতে হয় যে কোনো একটা কম্পাউন্ড বোথ দুটোই হিসেবে কাজ করতে পারে নাকি যে কোনো একটা হলে কোনটা। এবার MCQ কোয়েশ্চেন কিরকম আসতে পারে, ধরো আমি এখানে 4টে কম্পাউন্ড লিখেছি, তো আবার এখানে 4টে লিখেছি, মানে ধরো 4টে অপশান থাকলো, এটা হচ্ছে অপশান এ, এটা অপশান বি, এরকম অপশান সি এবং ডিতেও 4টে করে কম্পাউন্ড দিয়ে রেখেছে। এবার বলবে যে কোনটাতে সবকটাই অক্সিডাইজিং এজেন্ট হিসেবে কাজ করতে পারে বা কোনটাতে সবকটাই রিডিউসিং হিসেবে কাজ করতে পারে, এরকম মানে কোয়েশ্চেন বিভিন্ন রকমভাবে ফর্ম করা যায় আর কি। ঠিক আছে, কপি করো। এবার অক্সিডাইজিং আর রিডিউসিং এজেন্ট এই টপিকের পরে সেকেন্ড টপিক হচ্ছে অক্সিডেশন হাফ রিয়াকশন এবং রিডাকশন হাফ রিয়াকশন। বাংলায় আমরা বলি অর্ধ বিক্রিয়া, মানে অর্ধেক রিয়াকশনের হাফ হয়েছে। হাফ কেন বলে, কারণ দেখো আমরা বলছিলাম যে টোটাল প্রসেস হচ্ছে রেডক্স। রেডক্স মানে রিডাকশন এবং অক্সিডেশন দুটো প্রসেস মিলিয়ে হচ্ছে একটা ফুল রিয়াকশন হবে। আমরা ছোটোবেলায় এরকম পড়েছি যে জারণ এবং বিজারণ সবসময় একই সঙ্গে ঘটে, মানে একটা রিয়াকশান হচ্ছে সেখানে শুধুই জারণ হচ্ছে বা শুধুই বিজারণ হচ্ছে, এটা অসম্ভব। যেহেতু দুটোই একসঙ্গে ঘটে, তাই টোটাল দুখানা প্রসেসের যোগফল হচ্ছে একটা গোটা রিয়াকশান। তাই জন্য এর যে কোনো একটা পার্টকে যদি বলি তাহলে সেটা একটা হাফ রিয়াকশান, তাই জন্য এরকম নাম হয় অক্সিডেশন হাফ রিয়াকশান এবং রিডাকশান হাফ রিয়াকশান। খুব সহজ একটা এক্সাম্পল বলি, ধরো কপারের সঙ্গে HNO3 বিক্রিয়া হচ্ছে, ঠিক আছে। কপার নাইট্রেট তৈরি হয়, ধরো নাইট্রিক অক্সাইড তৈরি হলো আর জল তৈরি হলো। এবার আমরা দেখতে পাচ্ছি যে 0 থেকে কপার +2 স্টেটে গেল আর নাইট্রোজেন +5 থেকে +2 স্টেটে গেল। তাহলে এই যে কপার থেকে কপার নাইট্রেট যেটা তৈরি হলো, কপার নাইট্রেট একটা আয়নিক কম্পাউন্ড, তা আমরা আয়নিক কম্পাউন্ডদের ক্ষেত্রে আবার আয়নটাকে আলাদা করে দিই, দিয়ে আমরা দেখি যে অ্যাকচুয়ালি চেঞ্জটা কোথায় হলো। এখানে ক্যাটায়নিক পার্টে চেঞ্জ হয়েছে, মানে কপার থেকে কপার 2+ তৈরি হয়েছে অ্যাকচুয়ালি। তা এটাকে যদি মুছেও দিই তাহলে এটা লিখতে পারি আমরা, বা আমি যেটা লিখেছিলাম সেটাও লিখতে পারি, এটা অর এটা। এইটা হচ্ছে কি হচ্ছে, এখানে অক্সিডেশন হলো 0 থেকে +2 অক্সিডেশন হলো, আমরা এইটাকে বলবো হচ্ছে অক্সিডেশন হাফ রিয়াকশন। আর রিডাকশন হাফ কোনটা, HNO3 থেকে দেখো +5 থেকে +2 হয়ে গেল, তাহলে এইটা হচ্ছে রিডাকশন হাফ রিয়াকশন। ঠিক আছে, জারণ অর্ধবিক্রিয়া, এটা বিজারণ অর্ধবিক্রিয়া। যেহেতু এরা আয়নিক কম্পাউন্ড, এটা অবশ্যই আয়নিক কম্পাউন্ড H+ আর NO3-, তাহলে আমরা এখানে এটাও লিখতে পারি বা অর দিয়ে NO3- থেকে NO2 লিখতে পারি। আয়নিক কম্পাউন্ডগুলোকে ক্যাটায়ন এবং অ্যানায়নে ভেঙে যে আয়নটাতে চেঞ্জটা আসছে সেইটাকে খালি লেখা হয়। এখানে যেমন ক্যাটায়নে চেঞ্জ আসছে শুধু ক্যাটায়নটাকে লিখেছি, এখানে শুধু অ্যানায়নে চেঞ্জ আসছে খালি অ্যানায়নটাকে লিখেছি। কিন্তু যদি কম্পাউন্ডটা আয়নিক না হয়, NO2 লিখে দিয়েছি ভুল করে, এটা হচ্ছে কোভ্যালেন্ট কম্পাউন্ড, সমযোজী, তাই এখানে কোনো আয়ন তৈরি হবে না, তাই পুরো কম্পাউন্ডটাকেই লিখতে হয় আর কি। এটা সিস্টেম, এটা এই সংক্রান্ত পরে আমরা আলোচনা করবো আরও ডিটেলে। তাহলে এই হচ্ছে অক্সিডেশন বা রিডাকশন হাফ রিয়াকশন।
তাহলে যেখানে অক্সিডেশন হাফ সেখানে অক্সিডেশন হবে মানে কোনো একটা এলিমেন্টের অক্সিডেশন নাম্বার বাড়বে, অক্সিডেশন হচ্ছে মানে অক্সিডেশন নাম্বার বাড়বে। আর সিস্টেম কী করবে? ইলেকট্রন লস করবে। ইলেকট্রন যদি লস করে, এইটা খুব একটা ইম্পর্টেন্ট ব্যাপার। যখন আমরা ব্যালেন্স করতে যাই রিয়াকশানটাকে, ধরো এই রিয়াকশানটাকে আমরা ব্যালেন্স করবো, এটা একটা আয়নিক ফর্মে লিখেছি, তো ব্যালেন্স যখন করতে হয় তখন পরমাণু সংখ্যা ব্যালেন্স করতে হয় আর চার্জ ব্যালেন্স করতে হয়। পরমাণু কপার এদিকেও একটা এদিকেও একটা, কিন্তু চার্জ এদিকে দুখানা আছে, সেই দুখানা প্লাস চার্জকে নিউট্রালাইজ করার জন্য দুটো ইলেকট্রন চাই, ইলেকট্রন মাইনাস চার্জ। তো সেইটাকে যদি আমি এদিকে +2e লিখে দিই, তাহলে দুটো প্লাস চার্জ আর দুটো মাইনাস চার্জ মিলিয়ে নিউট্রাল হয়ে গেল। তাহলে ডান দিকেও নিউট্রাল, বাঁ দিকেও নিউট্রাল। আমাদের যখন আমরা রিয়াকশন ব্যালেন্স করি, ব্যালেন্স করাটা আমরা পরের ক্লাসে শিখবো, তখন ফাইনালি এটা হয় যে আফটার ব্যালেন্স যখন হয়ে গেল, তখন অ্যারোসাইনের দুদিকে পরমাণুর সংখ্যা সমান হয়, চার্জ সমান হয়, এই দুটো মেনটেন করতে হয় আর কি। তো এখানেও তাই, দেখো এখানে অবশ্যই এটা অবশ্যই আমি এখন দেখাবো না আর কি কী করে করতে হয়, কারণ এটার নিয়মটা আলাদা, যেহেতু পরমাণু সংখ্যা এখানে ব্যালেন্স করা নেই। কিন্তু এটা মাথায় রাখতে হবে যে অক্সিডেশন অফ রিয়াকশানে ইলেকট্রন সবসময় ডান দিকে থাকে, প্রোডাক্ট সাইডে থাকে, রাইট হ্যান্ড সাইডে। আর রিডাকশনের ক্ষেত্রে ইলেকট্রন সবসময় বাঁ দিকে থাকে। মানে আমি ধরো এখানে প্লাস ইলেকট্রন লিখলাম, এবার ইলেকট্রন কটা, একটা না দুটো, সেটা আলাদা কথা। এখন তুমি বলবো এখানে তো মাইনাস চার্জ, আবার ইলেকট্রন দিলে তো আরও বেশি মাইনাস হয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি এটা ব্যালেন্স করার পদ্ধতিটাই আমি এখন দেখাচ্ছি না, পদ্ধতিটা দেখালে তখন এদিকে আরও কিছু যোগ হবে, হয়ে ফাইনালি সব ব্যালেন্স হয় আর কি। রিডাকশান হাফের বৈশিষ্ট্য হচ্ছে, রিডাকশান মানে কি? রিডাকশান মানে আমরা ছোটোবেলাতেও পড়েছি, রিডাকশান মানে বা বিজারণ মানে হচ্ছে ইলেকট্রন গ্রহণ করা। তাহলে যে রিয়াক্ট্যান্ট সে ইলেকট্রন গ্রহণ করবে, অর্থাৎ অ্যারোসাইনের বাঁ দিকে থাকবে ইলেকট্রন। এইরকম ছোটো ছোটো দু একটা ইনফরমেশান এই বিক্রিয়াগুলো সম্পর্কে জানতে হয়, আমি লিখে দিচ্ছি যা বললাম। তাহলে অক্সিডেশন হাফ রিয়াকশান আর ওইদিকে রিডাকশান হাফ রিয়াকশান। এখানে কী হয়? অক্সিডেশন হয়, তার মানে অক্সিডেশন নাম্বার বেড়ে যায়, তার মানে রিয়াক্ট্যান্ট ইলেকট্রন লস করে। আর ইলেকট্রন অ্যাপিয়ার্স ইন রাইট হ্যান্ড সাইড, রিয়াকশান যখন লিখবো তার রাইট হ্যান্ড সাইডে, ডান দিকে প্রোডাক্ট সাইডে ইলেকট্রন থাকবে, ওদিকে উল্টোটা। রিডাকশান হয়, অক্সিডেশন নাম্বার কমে যায়, রিয়াক্ট্যান্ট ইলেকট্রন গেইন করে। ইলেকট্রন গেইন করা মানে ইলেকট্রনটা কোন দিকে থাকবে? বাঁ দিকে, অর্থাৎ রিয়াক্ট্যান্ট সাইডে, লেফট হ্যান্ড সাইডে থাকবে। এবার আমরা চলে আসছি টাইপস অফ রেডক্স রিয়াকশন। কত রকমের রেডক্স রিয়াকশন হয়, জেনারেলি আমরা 4টে টাইপ নিয়ে এখানে আলোচনা করবো। প্রথমটা হচ্ছে ইন্টারমলিকুলার রেডক্স রিয়াকশন। ইন্টারমলিকুলার বা আন্তঃআণবিক, মানে দুটো আলাদা আলাদা অণু বা স্পিসিস, তাদের মধ্যে রিয়াকশন। তো বলছি রেডক্স রিয়াকশন টেক্স প্লেস বিটুইন টু ডিফারেন্ট স্পিসিস, যেটা এক্ষুনি বললাম ডেফিনিশন। অক্সিডাইজিং এজেন্ট অ্যান্ড রিডিউসিং এজেন্ট আর ডিফারেন্ট স্পিসিস, দুটো আলাদা জিনিস আবার আলাদা সাবস্টেন্স, তারা হচ্ছে অক্সিডাইজিং এবং রিডিউসিং এজেন্ট হিসেবে কাজ করে। অ্যাটলিস্ট 2 এলিমেন্টস চেঞ্জ দেয়ার অক্সিডেশন নাম্বার। আমরা এই ধরনের রিয়াকশন চিনব কী করে? যে অ্যাটলিস্ট দুটো এলিমেন্ট তাদের অক্সিডেশন নাম্বার চেঞ্জ করে। খুব সহজ এক্সাম্পল যেগুলো আমরা এক্ষুনি আলোচনা করছিলাম সেরকমই। ধরো কপারের সঙ্গে HNO3 রিয়াকশন দিয়ে কপার নাইট্রেট তৈরি হলো, N2O তৈরি হলো, আর জল তৈরি হলো। এবার আমরা দেখতে পাচ্ছি যে কপার এখানে 0 থেকে +2 যাচ্ছে, তার মানে কপার হচ্ছে রিডিউসিং এজেন্ট। আর নাইট্রিক অ্যাসিড +5 থেকে এখানে কত +1 যাচ্ছে, সুতরাং এটা হচ্ছে অক্সিডাইজিং এজেন্ট। সুতরাং অক্সিডাইজিং আর রিডিউসিং এজেন্ট হচ্ছে ডিফারেন্ট। অ্যাটলিস্ট 2 এলিমেন্টস চেঞ্জ দেয়ার অক্সিজেন নাম্বার। কপার এবং নাইট্রোজেন দুটো এলিমেন্ট, অ্যাটলিস্ট দুটো এলিমেন্ট, মানে মিনিমাম দুটো এলিমেন্ট যারা অক্সিডেশন নাম্বার তাদের চেঞ্জ করবে। আর রেডক্স রিয়াকশন টেক্স প্লেস বিটুইন 2 ডিফারেন্ট স্পিসিস, দুটো আলাদা স্পিসিসের মধ্যে রিয়াকশন হচ্ছে। এরকম না যে একটাই পার্টিকুলার এলিমেন্ট তার ভেতরেই রিয়াকশন হচ্ছে। এবার 2 ডিফারেন্ট স্পিসিস বলেছি মানে দুটো স্পিসিস থাকবে তা নয়, দুটোর বেশিও থাকতে পারে, ঠিক আছে? মানে আলাদা স্পিসিসের মধ্যে রিয়াকশানটা হবে, একজন অক্সিডাইজিং তো আর একজন রিডিউসিং। আচ্ছা, এটা যদি প্রথম এক্সাম্পল হয়, সেকেন্ড এক্সাম্পল আরেকটা দিয়ে হয়, দেখো Cu3P2 কপার ফসফাইড, এর সঙ্গে ধরো পটাশিয়াম ডাইক্রোমেটের রিয়াকশান হচ্ছে। তাহলে এখানে কপার ফসফাইড থেকে Cu2+ তৈরি হবে, ফসফেট তৈরি হবে, ক্রোমিয়াম 3+ তৈরি হবে। তাহলে এই ফসফাইড এটা একটা আয়নিক কম্পাউন্ড। আয়নিক কম্পাউন্ডে এখানে কপার +2 স্টেটে আছে, আর মানে ফসফরাস -3 স্টেটে আছে। -3 থেকেও চলে গেল ফসফেটে +5 স্টেটে, আর ক্রোমিয়াম +6 থেকে চলে গেল +3 স্টেটে। তাহলে এ হচ্ছে যেহেতু অক্সিডাইজ হলো তাহলে রিডিউসিং এজেন্ট, আর এ হচ্ছে অক্সিডাইজিং এজেন্ট। আচ্ছা, নাম্বার 2 হচ্ছে ইন্ট্রামলিকুলার রেডক্স রিয়াকশন। এটা ইন্ট্রামলিকুলার মানে একটা মলিকুলের ভেতরে,
তার মানে আমরা বলছি রেডক্স রিয়াকশন টেক্স প্লেস উইদিন আ সিঙ্গেল মলিকিউল। আগেরবার যেমন বলছিলাম যে টু ডিফারেন্ট মলিকিউল, টু অর মোর ডিফারেন্ট মলিকিউল, এক্ষেত্রে একটা সিঙ্গেল মলিকিউল তার ভেতরেই রিয়াকশানটা হচ্ছে। তার মানে যে রিডিউসিং এজেন্ট সেই অক্সিডাইজিং এজেন্ট সেম। তার মানে হচ্ছে সেম অর ডিফারেন্ট এলিমেন্ট চেঞ্জ দেয়ার অক্সিডেশন নাম্বার। এই জায়গাটা একটু বুঝতে হবে আমাদেরকে যে একটা পার্টিকুলার স্পিসিস, সে তার ভেতরে রিয়াকশানটা হচ্ছে, সে নিজেই অক্সিডাইজিং বা রিডিউসিং এজেন্ট, কিন্তু সেই স্পিসিসের ভেতরে একটা সিঙ্গেল এলিমেন্ট বা একাধিক এলিমেন্ট তারা তাদের অক্সিডেশন নাম্বার চেঞ্জ করতে পারে, কিন্তু এলিমেন্টস গেটিং অক্সিডাইজড অর রিডিউসড বিলং টু দ্য সেম কম্পাউন্ড। একটাই কম্পাউন্ডের মধ্যেকার এলিমেন্ট সে অক্সিডাইজড বা রিডিউসড হবে, কিন্তু সেই এলিমেন্টটা হতে পারে সেম, মানে এলিমেন্ট হতে পারে কিন্তু বা আলাদা কোনো এলিমেন্টও হতে পারে। দুটো এক্সাম্পল, দু রকম দেখাচ্ছি, তাহলেই বুঝতে পারবে। প্রথমটা হচ্ছে দেখো KClO3। KClO3কে তুমি যদি হিট করো, এটা আমাদের খুব পরিচিত রিয়াকশান, KCl আর O2 তৈরি হয়। এবার এখানে +5 স্টেটে থাকে ক্লোরিন আর -2 স্টেটে থাকে অক্সিজেন। দেখো অক্সিজেন যখন O2 তখন এটা হয়ে গেল 0। তাহলে যে -2 থেকে 0 হচ্ছে মানে কি, অক্সিজেন এলিমেন্টটার অক্সিডেশন হচ্ছে, আর ক্লোরিন এখানে +5 থেকে হয়ে যাচ্ছে -1। তাহলে ক্লোরিন যে এলিমেন্টটা সে তার হচ্ছে রিডাকশান। আমরা কি বলছি লাস্ট পয়েন্টে দেখো, এলিমেন্টস গেটিং অক্সিডাইজড অর রিডিউসড। যদি আমি পার্টিকুলার ওই এলিমেন্টটাকে যদি ফোকাস করি, তাহলে কোন কোন এলিমেন্ট অক্সিডাইজ বা রিডিউস হচ্ছে, অক্সিজেন হচ্ছে অক্সিডাইজড আর ক্লোরিন হচ্ছে রিডিউসড। যদি এদেরকে ফোকাস করি তো বলছে যে বিলং টু দ্য সেম কম্পাউন্ড, মানে একটাই কম্পাউন্ডের ভেতরে ওরা থাকবে যে সমস্ত এলিমেন্টগুলোর অক্সিডেশন বা রিডাকশান হবে। এবার বলছি সেম ও ডিফারেন্ট এলিমেন্ট চেঞ্জ দেয়ার অক্সিডেশন নাম্বার। এখানে দুটো আলাদা এলিমেন্ট অক্সিডেশন নাম্বার চেঞ্জ করেছে। আমরা এরপর একটা এমন এক্সাম্পল দেখাবো যেখানে একটাই এক ধরনের এলিমেন্ট তারাই হচ্ছে অক্সিডেশন নাম্বার চেঞ্জ করেছে, কিন্তু কি বলছি যে অক্সিডাইজিং এজেন্ট অ্যান্ড রিডিউসিং এজেন্ট ইজ সেম। যেহেতু পটাশিয়াম ক্লোরেট নিজেই হচ্ছে প্লাস, এখানে একবার আমরা দেখছি ক্লোরিন +5 থেকে -1 হয়ে গেল, তাহলে পটাশিয়াম ক্লোরেটের ভেতরকার একটা এমন এলিমেন্ট আছে যার অক্সিডেশন নাম্বার কমে গেল, সুতরাং এটা অক্সিডাইজিং এজেন্ট। আবার ওর ভেতরেরই আরেকটা এলিমেন্ট অক্সিজেন, যার অক্সিডেশন নাম্বার বেড়ে গেল, সুতরাং KClO3 আবার এখন রিডিউসিং এজেন্ট। তাহলে KClO3 ইটসেলফ বোথ রিডিউসিং অ্যান্ড অক্সিডাইজিং। তো এটাই হচ্ছে ইন্ট্রামলিকুলার, একটাই মলিকুলের ভেতরে অক্সিডেশন এবং রিয়াকশানটা থাকবে। আর 2 নম্বর এক্সাম্পল হচ্ছে দেখো আরেকটা এক্সাম্পল, দিকটাই লিখছি, জায়গাটা ওখানে হবে না। ধরা যাক NH4NO2, ঠিক আছে, অ্যামোনিয়াম নাইট্রাইট। অ্যামোনিয়াম নাইট্রাইটকে যদি আমরা হিট করি তাহলে নাইট্রোজেন আর জল তৈরি হয়। অ্যামোনিয়াম নাইট্রাইটকে হিট করলে নাইট্রোজেন আর জল তৈরি হয়। এবার অ্যামোনিয়াম নাইট্রাইট হচ্ছে একটা আয়নিক কম্পাউন্ড, তো এখানে NH4+ থাকে আর NO2- থাকে, ঠিক আছে। NO2- থাকো x -4 = -1, তাহলে -4টা ওদিকে গেলে +4 হয়ে যাবে। তার মানে নাইট্রোজেন এখানে +3 স্টেটে আছে, দিস ইজ +3, আর এখানে x +4 = +1, তাহলে +4টা ওদিকে গেলে -4 হয়ে যাবে, তার মানে -3 হয়ে গেল, এই নাইট্রোজেনটা -3। এবার বলছে কি দেখো, আবার লাস্ট লাইনটা পড়ছি, এলিমেন্টস গেটিং, আচ্ছা এটা না, এইটা সেম অর ডিফারেন্ট এলিমেন্ট চেঞ্জ দেয়ার অক্সিডেশন নাম্বার। তাহলে এখানে সেম এলিমেন্ট নাইট্রোজেন, সে একবার -3 থেকে 0 হলো মানে অক্সিডেশন, আবার নাইট্রোজেনই +3 থেকে 0 হলো মানে রিডাকশান। তাহলে এখানে আমরা বলবো যে সেম এলিমেন্ট, এখানে একটাই এলিমেন্ট তার অক্সিডেশন নাম্বার চেঞ্জ হয়েছে, আর এখানে আলাদা আলাদা ডিফারেন্ট এলিমেন্ট তারা অক্সিডেশন নাম্বার চেঞ্জ করেছে। কিন্তু যাই করুক না কেন, এলিমেন্টস গেটিং অক্সিডাইজড অর রিডিউসড, যারা অক্সিডাইজ বা রিডিউস হচ্ছে যে এলিমেন্টগুলো, তারা একটাই মলিকুলের মধ্যে থাকবে। এই হচ্ছে ইন্ট্রামলিকুলার রেডক্স। থার্ড হচ্ছে ডিসপ্রপোর্শনেশন রিয়াকশান। আমরা যে 4টে টাইপের কথা বলছি আজকে টাইপস অফ রেডক্স রিয়াকশানের মধ্যে, তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে পরীক্ষার পারপাসে এই ডিসপ্রপোর্শনেশন রিয়াকশান। এবার এটা হচ্ছে দেখো লিখছি যে ইট ইজ আ টাইপ অফ ইন্ট্রামলিকুলার রেডক্স। ইন্ট্রামলিকুলার রেডক্সেরই একটা টাইপ। ইন্ট্রামলিকুলার রেডক্সে কী হয়, আমরা বললাম যে অক্সিডেশন নাম্বার যারা চেঞ্জ করবে তারা হতে পারে সেম এলিমেন্টের থেকে বিলং করছে সেই অ্যাটমসগুলো, বা ডিফারেন্ট এলিমেন্টের। দুটো আলাদা আলাদা এক্সাম্পল দেখিয়েছিলাম। এই ক্ষেত্রে বলছে যে অক্সিডেশন অ্যান্ড রিডাকশন অফ এ সিঙ্গেল এলিমেন্ট, এটাকে আন্ডারলাইন করি, অক্সিডেশন অর রিডাকশন অফ এ সিঙ্গেল এলিমেন্ট টেক্স প্লেস। একটাই এলিমেন্টের অক্সিডেশন নাম্বারটা চেঞ্জ হয়, অর্থাৎ অক্সিডেশন এবং রিডাকশন হয় সাইমালটেনিয়াসলি টু 2 ডিফারেন্ট স্টেটস
one higher and one lower from a intermediate oxidation number. অর্থাৎ কোনো একটা এলিমেন্ট তার একটা ইন্টারমিডিয়েট অক্সিডেশন নাম্বার থাকে, মাঝামাঝি একটা কোনো ইন্টারমিডিয়েট মধ্যবর্তী একটা কোনো অক্সিডেশন নাম্বার থাকে, সেখান থেকে সে একবার জারিত হয় মানে হাইয়ার অক্সিডেশন লেভেলে যায়, আরেকবার বিজারিত মানে লোয়ার অক্সিডেশন লেভেলে যায়। এইটা এবার অনেকগুলো এক্সাম্পল আছে এখানে, মানে অনেকগুলো এক্সাম্পল আমাদের পড়তে হয়। আমি বেশ কয়েকটা এক্সাম্পল এখানে দেখানোর চেষ্টা করছি। সব থেকে যেটা আমাদের কী বলবো কমন এবং আমাদের অন্য চ্যাপ্টার পি ব্লকেও আমাদের গ্রুপ 17 আন্ডারে মুখস্থ করতে হবে। ইনফ্যাক্ট গ্রুপ 17, 16, 15 মানে নন মেটালগুলো বেসিক মিডিয়ামে ক্ষারের উপস্থিতিতে এই ডিসপ্রপোর্শন রিয়াকশন দেখায়। তার মধ্যে একটা হচ্ছে হ্যালোজেনগুলো। হ্যালোজেনকে আমরা X2 দিয়ে লিখছি। X2 মানে হচ্ছে ক্লোরিন, ব্রোমিন আর আয়োডিন। ফ্লুরিন এই ডিসপ্রপোর্শনেশন রিয়াকশন দেখায় না। ফ্লুরিন হচ্ছে হাইলি অক্সিডাইজিং, ও অক্সিডাইজ করে অন্য অন্য রিয়াকশন করে দেয়, ডিসপ্রপোর্শনেশন দেখায় না। এরা কি করে, ক্ষারের উপস্থিতিতে OH মাইনাসের উপস্থিতিতে X2 একবার ও তৈরি করে X মাইনাস, মানে যদি Cl2 হয় তো একবার Cl মাইনাস, আর একবার তৈরি করে XO মাইনাস অর্থাৎ ClO মাইনাস, ব্রোমিন থাকলে BrO মাইনাস, এটা তার সঙ্গে জল। আচ্ছা একটু ভালো করে বলি ব্যাপারটা, মানে হচ্ছে দুটো রিয়াকশান করে অ্যাকচুয়ালি, দুটো আলাদা কন্ডিশানে, ঠিক আছে। এই যে OH মাইনাসটা নিচে মানে ক্ষার যেটা নেওয়া জেনারেলি NaOH বা KOH নেওয়া হয়, তো সেই ক্ষারটা এক হচ্ছে কোল্ড কন্ডিশনে থাকে আর রুম টেম্পারেচারে থাকে, বা রুম টেম্পারেচার মানে তো কোল্ড কন্ডিশন, আর ডাইলুট নেওয়া হয়, ঠিক আছে, মানে লঘু NaOH এবং ঠান্ডা অবস্থায় বা রুম টেম্পারেচারে। আর একটা হচ্ছে হট কন্ডিশনে এবং কনসেন্ট্রেটেড, অর্থাৎ ক্ষারটা বেশ কনসেন্ট্রেটেড একটা সলিউশন, বেশ গাঢ় একটা দ্রবণ। এই অবস্থায় কি হয়, প্রোডাক্ট একটু চেঞ্জ হয়, X মাইনাসের সঙ্গে তৈরি হয় XO3 মাইনাস, আর তার সঙ্গে তৈরি হয় জল। খুব ভালো করে লক্ষ্য করে যে X2 মানে ক্লোরিন, ব্রোমিন বা আয়োডিন, এ কোথায় আছে, জিরো স্টেটে আছে। এলিমেন্ট স্টেট মানে জিরো স্টেট, জিরো থেকে একবার হচ্ছে -1, একবার হচ্ছে +1, তার মানে কমলো এবং বাড়লো। এই যে একটা হাইয়ার একটা লোয়ারে যাচ্ছে ফ্রম ইন্টারমিডিয়েট, আবারও জিরো থেকে পরের রিয়াকশনেও একবার -1-এ যাচ্ছে, একবার এটা +5 সম্ভবত, হ্যাঁ +5-এ যাচ্ছে। তাহলে একটা মাঝামাঝি মানে আবার তুমি আবার +5 আর -1-এর অ্যাভারেজ করে যে ভ্যালুটা হচ্ছে ওইটা না, কিন্তু মানে এই দুটোর মধ্যবর্তী জায়গা। তো জিরো থেকে যেহেতু জিরো একটা মধ্যবর্তী জায়গা, সেইখান থেকে একবার কমে -1, একবার বেড়ে +5, সুতরাং এই দুটো রিয়াকশানই হচ্ছে আমাদের একটা ডিসপ্রপোর্শনেশন রিয়াকশনের এক্সাম্পল। তাহলে আমরা কিন্তু এটাকে রিয়াকশান এক্সাম্পল 1 এবং এক্সাম্পল 2 বলতে পারি। হ্যালোজেনগুলোর মতোই সালফার সেও কিন্তু ক্ষারের উপস্থিতিতে রিয়াকশান দেয়, ডিসপ্রপোর্শনেশন, সালফাইড তৈরি করে এবং থায়োসালফেট তৈরি করে H2O3 এখানে 0, থায়োসালফেটে +2 আর এখানে -2 বোঝাই যাচ্ছে। তাহলে 0 থেকে একবার +2 একবার -2 মানে ডিসপ্রপোর্শনেশন। আচ্ছা, ফসফরাস সেও কিন্তু ডিসপ্রপোর্শনেশন দেয় ক্ষারের সঙ্গে। ফসফরাস দেয় হচ্ছে তোমার ফসফিন তৈরি করে PH3, আর H2PO2 মাইনাস তৈরি করে। ফোর্থ এক্সাম্পল হচ্ছে কপার প্লাস কিউপ্রাস আয়ন। কিউপ্রাস আয়ন কিন্তু অ্যাকুয়াস মিডিয়ামে ও কিন্তু কপার 2+ মানে কিউপ্রিক আয়ন তৈরি করে আর মেটালিক কপার তৈরি করে। তার মানে +1 স্টেট থেকে +2-তে গেল হায়ার স্টেট, আবার +1 থেকে 0-তে গেল লোয়ার স্টেটে, সুতরাং ডিসপ্রপোর্শনেশন রিয়াকশন। আর লাস্ট একটা এক্সাম্পল বলবো, সেটা হচ্ছে P2H4 ফসফরাস ডাইহাইড্রাইড। এটাও কিন্তু একটা ডিসপ্রপোর্শনেশন দেয়, ফসফিন তৈরি করে এবং P4H2 তৈরি করে। তাহলে ফসফিনে ফসফরাস কত হবে, এটা +4টে হাইড্রোজেন +1 করে +4, তাহলে এটা -2 স্টেটে আছে। এখান থেকে চলে গেল -3 স্টেটে, মানে কমে গেল, আর দুটো হাইড্রোজেন +2, তাহলে 4টে ফসফরাসে যদি -2 হয় তাহলে এক একটার -1/2, তাই তো। তাহলে -2 থেকে একবার বেড়ে গিয়ে -1/2 মানে অক্সিডেশন, আর একবার কমে গিয়ে -3 মানে রিডাকশান। ওই একটাই সেম এলিমেন্টের সিঙ্গেল এলিমেন্ট সে নিজেই একবার
অক্সিডাইজ হচ্ছে, একবার রিডিউস হচ্ছে। এইগুলো মোটামুটি হচ্ছে আমাদের এক্সাম্পল। আচ্ছা, এখানে নোট লিখতেই হবে আমাদের, সেটা হচ্ছে একটা মিসকনসেপশন আমাদের থাকে ডিসপ্রপোর্শনেশন রিয়াকশন সংক্রান্ত। সেটা হচ্ছে আমরা বলছিলাম যে একটা ইন্টারমিডিয়েট স্টেটে থাকতে হবে রিঅ্যাক্ট্যান্টকে। ধরা যাক ক্লোরিন NaOH এর সঙ্গে রিয়াকশন করেছে, NaCl NaClO3 আর জল তৈরি করেছে। তাহলে এখানে -1 স্টেটে, এখানে +5 আর এখানে 0 স্টেটে। তাহলে 0 স্টেটটা হচ্ছে একটা ইন্টারমিডিয়েট, মধ্যবর্তী একটা অক্সিডেশন স্টেট। তাহলে ইন্টারমিডিয়েট স্টেটে থাকতেই হবে রিঅ্যাক্ট্যান্টকে যদি ডিসপ্রপোর্শনেশন রিয়াকশন করাতে হয়। কিন্তু এর উল্টো বক্তব্যটা যে ইন্টারমিডিয়েট অক্সিডেশন নাম্বারে থাকলেই সে ডিসপ্রপোর্শনেশন রিয়াকশন করাবেই, এইটা সবসময় ঠিক না। কিন্তু আমরা এই ভুলটা ভেবে বসি যে যখনই কোনো একটা রিঅ্যাক্ট্যান্ট তার ইন্টারমিডিয়েট স্টেটে আছে তার মানেই সে ডিসপ্রপোর্শনেশন রিয়াকশন দেওয়ার জন্য সে উপযুক্ত, কিন্তু সেটা সবসময় হয় না। কী করে বুঝবো? একটা এক্সাম্পল ধরো, এই সেম ক্লোরিন যে কিনা ইন্টারমিডিয়েট স্টেটে আছে, এই অবস্থায় ওর সঙ্গে যদি আমি NaOH রিয়াকশন না করি, ধরো হাইড্রোজেনের রিয়াকশন করবে H2, সূর্যালোকের উপস্থিতিতে আমরা জানি HCl তৈরি হয়, মানে -1 স্টেটে গেল। তাহলে 0 থেকে -1-এ গেছে, 0 থেকে কিন্তু হায়ার স্টেটে যেতে পারেনি। তাহলে ইন্টারমিডিয়েট স্টেটে কোনো একটা এলিমেন্ট আছে মানেই সে ডিসপ্রপোর্শনেশন রিয়াকশন দেবে, এইটা ঠিক নয়। উল্টোটা ঠিক। উল্টোটা মানে কি? মানে ডিসপ্রপোর্শনেশন রিয়াকশন দেখাতে গেলে ইন্টারমিডিয়েট স্টেটে থাকতেই হবে। বোঝা গেল? এটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে আমরা একটা এলিমেন্ট, যেটা এক্ষুনি বলছিলাম যে একটা এলিমেন্ট ইন্টারমিডিয়েট স্টেটে আছে, সেইটা দেখে বোঝা যাবে না যে ও ডিসপ্রপোর্শনেশন রিয়াকশন দেবে কি না। দেবে কি না সেটা রিয়াকশন কন্ডিশনের উপরে ডিপেন্ড করবে। কিন্তু একটা এলিমেন্টকে দেখে বা একটা কম্পাউন্ডকে দেখে, তার ভেতরের কোনো একটা এলিমেন্ট সেইটা ডিসপ্রপোর্শন রিয়াকশন দেবে মানে দেবে না, সেইটা আমরা আইডেন্টিফাই করতে পারি যে কোন শর্তে ও ডিসপ্রপোর্শনেশন রিয়াকশন দেবে না, এইটা আমরা আইডেন্টিফাই করতে পারি। কী করে করব? এই যে ইন্টারমিডিয়েট স্টেটে থাকতে হবে যদি ডিসপ্রপোর্শনেশন দিতে হয়। তাহলে যদি কোনো একটা এলিমেন্ট ইন্টারমিডিয়েট স্টেটে না থাকে তাহলে ডিসপ্রপোর্শনেশন দেবে না। ধরা যাক সালফিউরিক অ্যাসিডে সালফার +6 স্টেটে আছে। এবার +6 স্টেট থেকে সালফার যদি সালফিউরিক অ্যাসিড যদি রিয়াকশান করে, তাহলে ও এমনই কম্পাউন্ড তৈরি করবে যেখানে সালফারের অক্সিডেশন নাম্বার হচ্ছে <6, কারণ এটা হাইয়েস্ট, অনলি <6। তো শুধুমাত্রই ও নিজের অক্সিডেশন স্টেট কমাতে পারবে, বাড়াতে পারবে না। কিন্তু ডিসপ্রপোর্শনেশন দিতে গেলে তো অক্সিডেশন স্টেট সাইমালটেনিয়াসলি কমাতেও হবে প্লাস বাড়াতেও হবে। বুঝতে পারলাম? তাহলে যারা হচ্ছে অক্সিডেশন নাম্বার যারা হাইয়েস্ট পজিশনে আছে বা লোয়েস্ট পজিশনে আছে, ও খালি অক্সিডেশন স্টেট বাড়াতে পারবে, যেখানে -2 এর থেকে সালফারের অক্সিডেশন নাম্বার সবসময় বেশি হবে, কম হতে পারবে না। তাহলে যখনই কোনো একটা এলিমেন্ট তার অক্সিডেশন নাম্বার ম্যাক্সিমাম বা মিনিমাম এই অবস্থায় আছে, তখন কনফার্ম যে সেই পার্টিকুলার এলিমেন্টটা, সেটা যে স্পিসিসের মধ্যেই থাকুক না কেন, সে কখনোই ডিসপ্রপোর্শনেশন রিয়াকশন দেবে না। দিতে পারে কখন? যদি ইন্টারমিডিয়েট স্টেটে থাকে, দিতে পারে। এবার দেবে না নাকি দেবে সেটা রিয়াকশন কন্ডিশনের উপর ডিপেন্ড করছে। তাহলে দুটো পয়েন্ট কপি করো যে ইফ অ্যান এলিমেন্ট ইজ প্রেজেন্ট ইন ইটস ম্যাক্সিমাম অর মিনিমাম অক্সিডেশন নাম্বার ইন এ কম্পাউন্ড, দেন দ্যাট কম্পাউন্ড ক্যানট আন্ডারগো ডিসপ্রপোর্শনেশন। আমরা ওইটা দেখে চিনে নেবো যে এরা ডিসপ্রপোর্শন দেবে না। কি দেখে? যে সে তার মিনিমাম বা ম্যাক্সিমাম অক্সিডেশন নাম্বারে আছে। আর 2 নম্বর হচ্ছে অ্যান এলিমেন্ট ইজ প্রেজেন্ট ইন ইটস ইন্টারমিডিয়েট অক্সিডেশন নাম্বার, যদি এলিমেন্টটা ইন্টারমিডিয়েট অক্সিডেশন নাম্বারে থাকে ইন এ কম্পাউন্ড, ডাজ নট মিন ইন্টারমিডিয়েট অক্সিডেশন নাম্বারে আছে তার মানে এটা নয় যে ইট মাস্ট আন্ডারগো ডিসপ্রপোর্শনেশন রিয়াকশন। ঠিক আছে? ইন্টারমিডিয়েট অক্সিডেশন নাম্বারে আছে মানেই সে ডিসপ্রপোর্শনেশন রিয়াকশন দেবে, তা কিন্তু নয়। দিস রাদার ডিপেন্ডস অন রিয়াকশন কন্ডিশন। মানে ইন্টারমিডিয়েট স্টেটে থাকাকালীন কোনো একটা এলিমেন্ট, সে এলিমেন্টাল স্টেটে থাকুক বা কোনো কম্পাউন্ডের ভেতরে থাকুক, সে ডিসপ্রপোর্শনেশন রিয়াকশন দেবে কি না সেইটা ডিপেন্ড করবে রিয়াকশন কন্ডিশনের উপরে। তাহলে আজকের আলোচনা এখানেই শেষ করলাম। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই এটা লাইক করে দাও, শেয়ার করো বন্ধুদের সাথে, কারণ তোমরা যত বেশি ভিডিওগুলো শেয়ার করবে তত বেশি সংখ্যক স্টুডেন্টদের কাছে আমার ভিডিওগুলো পৌঁছবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে রেডক্স রিয়াকশনের ব্যালেন্সিং সংক্রান্ত আলোচনা নিয়ে। ততক্ষণের জন্য টাটা।